বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। কয়েকজন ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার, টোপোসিট ম্যাপ থেকে হিপসোমেট্রিক কার্ভের উপর বেস করে একটা ভিডিও আনুন। তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই টোপোসিট ম্যাপ থেকে কিভাবে একটা রিভার বেসিনকে সিলেক্ট করে তার ভিত্তিতে তার এরিয়া মেজারমেন্ট করব, একইভাবে এখানে কন্ট্রোল লাইনের উপর বেস করে সেই এরিয়া মেজারমেন্টের মাধ্যমে এখানে আমরা কিভাবে হিপসোমেট্রিক কার্ভ অঙ্কন করব, একইভাবে এখানে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল কিভাবে নির্ণয় করব, এই সবটাই আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের এই হিপসোমেট্রিক কার্ভের উপর যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করব। তবে শুরু করার আগে যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা একটা টোপোসিট ম্যাপ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই টোপোসিট ম্যাপে এখানে ম্যাপ নাম্বারটা আমরা দেখে নেব F45I12। এখানে স্কেল হচ্ছে 1:50,000। এটা একটা ওপেন সিরিজ ম্যাপ। এবারে দেখো এই যে ম্যাপ নাম্বার এখানে আমাদের F45I12, এই অংশটা কোন জায়গায় অবস্থান করছে যদি দেখো তাহলে এটা হচ্ছে ময়ূরভঞ্জ, উড়িষ্যা। তাহলে এটা পুরানো আমাদের ওল্ড সিরিজের ম্যাপ যদি হতো তাহলে 73J/12 ম্যাপে আমরা এই অংশটা পেতাম। এখানে দেখো এরিয়া মেজারমেন্টের কাজ আমাদের হয়ে গেছে। এই কাজ হয়ে যাওয়ার পর এরপরে আমরা হিপসোমেট্রিক কার্ভের ক্যালকুলেশনে চলে যাব। এর জন্য একটা আমাদের টেবিল তৈরি করতে হবে। এই টেবিলে আমরা কোন কোন বিষয়গুলো রাখবো দেখো, এখানে টেবিলটা আমরা অনুভূমিক ভাবে দেখতে পাচ্ছ। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা ভাগে ভাগ করেছি, আর উপরে হেডিং লেখার জন্য আরো একটা ভাগ। তাহলে টোটাল 8টা ভাগে ভাগ করা হয়েছে। আর এদিকে উলম্ব ভাবে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে এইভাবে আমাদের টোটাল টেবিলটা ভাগ করে নিতে হবে। এবারে দেখো প্রথম ঘরটায় আমরা কি রাখা হয়েছে না, এখানে স্পেসিফিক কন্টুরস হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভ, এটা মিটারে। তাহলে এটা আমার লেখা হয়েছে। তারপরে এখানে দ্বিতীয় ঘর দেখো, এখানে দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়েছে, এখানে তিনটে করে। তার মধ্যে এখানে এরিয়া রেশিও XI যেটা নাম দেওয়া হয়েছে, আর হাইট রেশিও যেটা YI নাম দেওয়া হয়েছে। এবার এইটা তিনটে পার্ট কি আছে না, টোটাল বেসিন এরিয়া ইন স্কোয়ার কিমি, ব্র্যাকেটে A দেওয়া হয়েছে ক্যাপিটাল A, আর এরিয়া অ্যাবভ দ্য স্পেসিফিক কন্টুর অ্যাবভ স্কোয়ার কিমি, এটা স্মল a দেওয়া হয়েছে। আর XI এর ফর্মুলা হচ্ছে কি স্মল a ডিভাইডেড বাই ক্যাপিটাল A। এরপরে হাইট রেশিওর ক্ষেত্রে রিলেটিভ হাইট ইন মিটার, এখানে স্মল h দেওয়া হয়েছে। আর এখানে ম্যাক্সিমাম রিলেটিভ হাইট ইন মিটার, এখানে ক্যাপিটাল H দেওয়া হয়েছে। আর YI এর ফর্মুলা হচ্ছে স্মল h ডিভাইডেড বাই এখানে ক্যাপিটাল H। তাহলে এইভাবে আমার একটা ক্যালকুলেশন টেবিল রেডি করে ফেলতে হবে। তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে প্রথম যে কাজটা আছে দেখো, স্পেসিফিক কন্টুর হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভ। অর্থাৎ এখানে আমরা যে কন্টুরগুলোকে সিলেক্ট করেছিলাম, এখানে দেখো 100 আছে, তারপরে এখানে 150, 200, 250। তাহলে আমরা একদম নিচে কি ধরেছিলাম না, 50 আছে এখানে ধরা হয়েছিল। তাহলে এখানে 50-র উপরে, এখানে 50 থেকে 100-এর মধ্যে একটা, এখানে একইভাবে 100 থেকে 150-র মধ্যে একটা, একইভাবে 150 থেকে 200, 200 অ্যাবভ হচ্ছে এখানে 250, আর 250-র অ্যাবভ হচ্ছে 300। তাহলে এখানে কি বলা হয়েছে না, স্পেসিফিক কন্টুর হুইচ এনক্লোজ দ্য বেসিন এরিয়া অ্যান্ড অ্যাবভ। তাহলে এখানে আমরা এই জায়গাটা থেকে শুরু করছি, কারণ এখানে আমাদের একদম নিচের এখানে কন্টুরটা কি আছে না, আমার এখানে 50 আছে। এরপরে আমার দ্বিতীয় হচ্ছে কি না 100, তাহলে এখানে আমরা লিখবো 100। তাহলে এখানে 50-র উপরে কত না, 50-র উপরে হচ্ছে আমার টোটালটা আছে। এরপরে 100, এখানে 100-এর উপরে কে আছে না, এখানে আমার এই যে 50 থেকে 100 এই অংশটা যেটা আছে এটা বাদ দিয়ে বাদ বাকিটা। তাহলে এইভাবে আমার এখানে করতে হবে। তাহলে এখানে 100-এর পর হচ্ছে 150, তারপরে 200, এখানে 250, আর এখানে হচ্ছে 300। তাহলে এইভাবে আমার লিখে ফেলতে হবে।
এটা হয়ে যাওয়ার পর এখানে দেখো এখানে এরিয়া রেশিওতে আমরা চলে যাব। সেই এরিয়া রেশিওতে আমাদের কি বলা হয়েছে না এখানে দেখতে পাচ্ছ দেখো টোটাল বেসিন এরিয়া ইন স্কোয়ার কিমি। তাহলে এখানে আমরা টোটাল বেসিন এরিয়া কত পেয়েছি, এখানে দেখো আমরা যেটা 50 থেকে 300 অর্থাৎ এখানে 50 থেকে শুরু হয়েছে 300 মানে একদম 250-র উপরে, তাহলে সেটা টোটালটাকে ইন্ডিকেট করছে। তাহলে এই টোটালটা আমার কত আছে 6.72 ধরে নিচ্ছি এটা, তাহলে 6.72, তাহলে এইটা আমরা ঠিক মিডল করে এখানটা লিখে দেব। তাহলে 6.72 এটা কিসে আছে স্কোয়ার কিমি, এটা অলরেডি এখানে লেখা আছে স্কোয়ার কিমি, সুতরাং এটা লিখলেই আমার হয়ে যাচ্ছে। এরপরে কি বলা হয়েছে না এরিয়া অ্যাবভ দ্য স্পেসিফিক কন্টুর অ্যান্ড অ্যাবভ ইন স্কোয়ার কিমি। তাহলে এখানে বোঝো ভালো করে, তাহলে এখানে প্রথম কি আছে না এখানে 50 মানে হচ্ছে কি 50-র উপরে, এখানে 50-র উপরে কে আছে না 50-র উপরে হচ্ছে আমার টোটাল বেসিন এরিয়াটা। তাহলে এখানে আমার এই টোটাল বেসিন এরিয়া কত না 6.72, তাহলে এটাও আমরা এখানে লিখে দেব 6.72। এরপরে আমরা পরেরটা দেখে নেব। দেখো পরেরটার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে না এটা আমরা 50 অ্যাবভে আমরা যে টোটাল রিভার বেসিন এরিয়াটা আমরা নিয়েছিলাম, এখানে 6.72 টোটাল এরিয়াটাই হয়ে গিয়েছিল। এরপরে দেখো এখানে আমার 100 এবং তার অ্যাবভে যেটা আছে, তাহলে 100 মানে এখানে 50 থেকে 150, তাহলে এই 50 ডিফারেন্সে এখানে আমাদের পরেরটা যদি আমরা দেখি, তাহলে এই জায়গায় দেখো তাহলে এখানে দ্বিতীয়টা কত ছিল না আমার 50 থেকে এখানে ধরো 300-এর মধ্যে আমার এটা পেয়েছিলাম 6.72, তারপরে দেখো 50 থেকে 250-র মধ্যে, তাহলে এটা হচ্ছে আমার 6.39, তাহলে এটা আমাদের হয়ে যাবে 6.39। তারপরেরটা হচ্ছে দেখো এখানে 5.96, এখানে 5.96, এরপরেরটা 5.65, তারপরে 1.23, 1.24 করে দিলাম। তাহলে এইভাবে আমার এখানে প্রত্যেকটা এরিয়া, আর এখানে দেখো 300-র অ্যাবভ, এখানে 300-র অ্যাবভ তো আমাদের এই বেসিন এরিয়ার মধ্যে নেই, 300টা আমাদের এখানে 250 অ্যাবভ ছিল যেটা আমরা 300 পর্যন্ত ধরে নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমার 300 অ্যাবভ এখানে আমাদের এই বেসিন এরিয়ায় নেই, সেই জন্য এখানে আমাদের হয়ে যাচ্ছে এটা 0.00। এরপরে আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নেব এখানে আমাদের কাজের সুবিধার জন্য। দেখো এই অংশে এরপরে এক্স আইটা আমরা নির্ণয় করব। এখানে এক্স আই এর ফর্মুলা কি বলা হয়েছে না এ বাই ক্যাপিটাল এ, মানে স্মল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। এখানে স্মল এ কত আছে না 0.00, তাহলে তার সঙ্গে ক্যাপিটাল এ এটা হলে, তাহলে এই ঘরে আমার হয়ে যাচ্ছে তাহলে এটাও 0.00। এর পরেরটা আমার দেখে নেব। দেখো 1.24, তাহলে 1.24 এটা ডিভাইডেড বাই 6.72 ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে আমাদের 0.18, তাহলে এটা 0.18। এর পরেরটা দেখো এখানে 5.65 এটা ডিভাইডেড বাই 6.72 ইকুয়াল টু এখানে 0.84। এরপরে 5.96 এটা ডিভাইডেড বাই 6.72 ইকুয়াল টু এখানে 0.88, তারপর এটা 6.39 এটা ডিভাইডেড বাই 6.72, এটা 0.95। এর পরেরটা দেখো এখানে আমাদের 6.72 ডিভাইডেড বাই 6.72, তাহলে 1.00, এটা আমাদের হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের এরিয়া রেশিওর এক্স আইটাকে আমরা নির্ণয় করে নিলাম। এরপরে আমরা হাইট রেশিওতে চলে যাব। এখানে হাইট রেশিওতে এখানে দেখতে পাচ্ছ রিলেটিভ হাইট ইন মিটার, এখানে স্মল এইচ, এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের এখানে হাইয়েস্ট এই যে ভ্যালুগুলো এখানে কন্ট্রোল স্পেসিফিক কন্ট্রোল ভ্যালু যেগুলো আমরা এখানে লিখেছি, এই প্রত্যেকটাকে আমরা কি করব সব থেকে কম ভ্যালু যেটা আছে এখানে 50 আছে, তাহলে সব থেকে কম ভ্যালু দিয়ে বিয়োগ করে সেই মানটা এখানে বসাবো। তাহলে এখানে দেখো 300 আছে, 300 থেকে 250 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 250,
তাহলে পরেরটা 250 থেকে 50 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 200। তারপরেরটা এখানে 200 থেকে তাহলে 50 বিয়োগ করলে 150। তারপরেরটা 150 থেকে 50 বিয়োগ করলে 100। এরপরেরটা 100 থেকে 50 বিয়োগ করলে 50। আর শেষে 50-এর সঙ্গে 50 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0। তাহলে এইভাবে আমাদের রিলেটিভ হাইট ইন মিটার নির্ণয় করে নিতে হবে। এরপরে দেখো এখানে কি বলা হয়েছে পরেরটা, না আমার হাইট রেশিওর দ্বিতীয় পার্ট হচ্ছে ম্যাক্সিমাম রিলেটিভ হাইট ইন মিটার। তাহলে এদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কত আছে 250। এটা আমরা ঠিক মিডিল করে লিখে দেব 250 বলে। এখানে রিলেটিভ হাইট এবং ম্যাক্সিমাম রিলেটিভ হাইট নির্ণয় হয়ে যাওয়ার পর এখানে ওয়াইআইটা আমরা নির্ণয় করব। এর ফর্মুলা হচ্ছে এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ, অর্থাৎ এখানে স্মল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ। স্মল এইচ হচ্ছে আমাদের এখানে রিলেটিভ হাইট ইন মিটার, তাহলে এখানে 250 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 250, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.00। এরপরে দ্বিতীয়টা এখানে 200, তাহলে এখানে 200 এটা ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু এখানে 0.80। তারপরেরটা 150 ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু এখানে 0.60। তারপরে 100 ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু এখানে 0.40। তারপরে 50 ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু 0.20। এরপরে 00 আছে, এটা ডিভাইডেড বাই হলে এটা 0.00। তাহলে এই কাজটা হয়ে গেল আমাদের। এরপরে দেখো এখানে আমাদের এইটা যেটা সামেশনের জন্য আমরা করেছিলাম, এটা এখানে সামেশনের প্রয়োজন নেই, এটা আমরা পরে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল যখন নির্ণয় করব সেখানে সামেশনের দরকার আছে। তাহলে এই পার্টটা আমরা এখানে মুছে দেব। এবারে চলো আমরা এখানে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল নির্ণয় করতে গেলে আমাদের কিভাবে কাজটা করতে হবে এটা আমরা তৃতীয় টেবিলে কাজটা করে নেব। তাহলে এখানে আমরা এইটার ক্ষেত্রে ক্যালকুলেশন টেবিল ফর হিপসোমেট্রিক কার্ভ, তাহলে এর যা যা ক্যালকুলেশন ছিল আমরা করে নিয়েছি। এবারে এখান থেকে দেখো দুটো বিষয় আমাদের নিতে হবে, এক্সআই আর ওয়াইআই। এই দুটোর ভ্যালুগুলো যা আছে আমরা পরপর তুলে নেব। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে আছে এখানে 0.00, তারপরে এখানে আছে 0.18, এরপরে 0.84, তারপর 0.88, তারপরে 0.95, তারপরে 1.00। একইভাবে ওয়াইআই যা ভ্যালুগুলো আছে আমরা সেগুলো দেখে দেখে লিখে নেব। এখানে দেখো 1.00, তারপরে আছে 0.80, 0.60, 0.40, 0.20 আর 0.00। এই আমাদের দুটো ভ্যালু অলরেডি আমরা হিপসোমেট্রিক কার্ভের টেবিলে ক্যালকুলেশন করে নির্ণয় করেছিলাম, তাহলে সেটা আমরা এখানে তুলে নিলাম আমাদের ইন্টিগ্রাল নির্ণয় করতে গেলে। এবারে এখানে পরের বিষয়টা দেখো, এখানে দুটো যে বিষয় রয়েছে, এখানে xi ইন্টু এক্স, এখানে ওয়াইআই প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখানে কি বলা হয়েছে, xi, এখানে xi এই ভ্যালুটা ইন্টু এখানে এক্স, এখানে ওয়াইআই প্লাস 1। তাহলে এখানে কি হচ্ছে না ওয়াইআই প্লাস 1, অর্থাৎ এই ঘরের সঙ্গে এই ঘরে, অর্থাৎ কোনাকুনি যে ঘরগুলো হবে প্রত্যেকটা কোনাকুনি ঘরে গুণ হবে। তাহলে শূন্যর সঙ্গে এখানে 0.80 গুণ করলে আমরা কি পাবো না 0 পাবো। তাহলে এখানে আমরা 0 লিখে দেব। এবার এই লেখাটা কোথায় হবে, তাহলে এই কোনাকুনি হয়ে এই সোজাসুজি, তাহলে এটা 0.00। এরপরেরটা দেখো 0.18 ইন্টু এখানে 0.6, এটা হয়ে যাচ্ছে 0.108। তারপরেরটা 0.84 ইন্টু 0.4 ইকুয়াল টু 0.336। এরপরেরটা দেখো 0.88
ইন্টু এখানে 0.2 এখানে 0.176, এরপরে 0.95 ইন্টু কোনাকুনি এটা 0 ইকুয়াল টু এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই হলো, তাহলে ওয়াই ইন্টু আমার এখানে কি এক্স, এর xi প্লাস 1, তাহলে এই ঘরটার সঙ্গে, তাহলে এখানে আমরা লিখব তাহলে 1 ইন্টু 0.18 ইকুয়াল টু 0.18। এটা লিখবো কোথায় না এই সোজাসুজি 0.18। তারপরেরটা আবার একইভাবে 0.8 এর সঙ্গে এখানে 0.84, 0.8 ইন্টু 0.84 ইকুয়াল টু এখানে 0.672। এরপরেরটা 0.6 এর সঙ্গে ইন্টু এখানে 0.88, এটা হয়ে যাচ্ছে 0.57528। এরপরেরটা দেখো 0.4 ইন্টু 0.95, 0.4 ইন্টু 0.95 0.38। তারপরেরটা 0.2 এর সঙ্গে 1, 0.2 ইন্টু 1, এটা হয়ে যাচ্ছে 0.20। তাহলে এইভাবে আমরা এখানে কোনাকুনি গুণগুলো করে নিলাম, করে এখানে xi ইন্টু এক্স, এখানে yi প্লাস 1 এটা নির্ণয় করে নিলাম। একইভাবে yi ইন্টু এক্স, এখানে xi প্লাস 1, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা একইভাবে সামেশন নির্ণয় করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা এখানে পরপর যদি সামেশন যোগ করে দিই আমরা, তাহলে এখানে 0.108 প্লাস 0.336 প্লাস 0.176 ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন xi ইন্টু এক্স, এখানে yi প্লাস 1 ইকুয়াল টু এখানে 0.62। একইভাবে এদিকে সামেশন yi ইন্টু এক্স ব্র্যাকেটে xi প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এখানে হবে 0.18, এটা প্লাস 0.672 প্লাস 0.528 প্লাস 0.38 প্লাস 0.2 ইকুয়াল টু এখানে 1.96। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখানে দুটোর ক্ষেত্রে সামেশন নির্ণয় করে নিলাম। এরপরে চলো আমরা হিপসোমেট্রিক ইন্টিগ্রালটা নির্ণয় করে নেব। এক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে xi ইন্টু এক্স yi প্লাস 1 ডিফারেন্সিয়েট, এখানে সামেশন yi ইন্টু এক্স ব্র্যাকেটে xi প্লাস 1, আর এটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করার পর ডিভাইডেড বাই 2। এবারে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেব। এখানে সিম্পলি আমরা দুটো সামেশন করে দুটোর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখানে কি আছে xi ইন্টু এক্স ব্র্যাকেটে yi প্লাস 1 এর ক্ষেত্রে 0.62, তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি তাহলে এটা 0.62। এটা ডিফারেন্সিয়েট সিম্বলটা এখানে দিচ্ছি কেন, এখানে যদি আমার এদিকে বড় ভ্যালু থাকে তাহলে এদিকে ছোট ভ্যালু, সেক্ষেত্রে আমরা জেনারেলি মাইনাস দিলে এখানে মাইনাস সাইনটা বড় হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। এখানে দেখো এক্ষেত্রে ডিফারেন্সিয়েট সিম্বলটা ইউজ করার অর্থই হচ্ছে এখানে এদিকেও যদি বড় ভ্যালু থাকে সেই বড় ভ্যালুটাকে আগে রেখে ছোট ভ্যালুটাকে বিয়োগ করব, করে যে ভ্যালুটা হবে সেটাই বসাবো, এখানে কোনো মাইনাস সাইনের গল্প নেই। এরপরে তাহলে এক্ষেত্রে আমাদের কত আছে দেখো 1.96, তাহলে এখানে 1.96 বসিয়ে দেবো 1.96। এবারে এই দুটো
এটা ডিভাইডেড বাই 2। তাহলে সিম্পলি আমরা এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে এখানে 1.96 এটা মাইনাস 0.62 ইকুয়াল টু এখানে হচ্ছে 1.34 এটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0.67। তাহলে 0.67 হচ্ছে আমাদের এখানে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বেরিয়ে গেল আমাদের এই বেসিন এরিয়া। তাহলে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল কত না 0.67। এবারে দেখো এখানে 0.67 এই যে ভ্যালুটা পেলাম, তাহলে এই ভ্যালুটার মানেটা কি না এটা আমাদের এই রিভারটা কোন স্টেজে আছে সেটা আমরা নির্ণয় করে নিতে পারবো। এটা যদি আমার এখানে 0.35 এর নিচে হতো তাহলে সেক্ষেত্রে ওল্ড স্টেজ হতো, এটা 0.35 থেকে 0.6 এর মধ্যে হলে ম্যাচিওর হতো, আর এখানে যেহেতু 0.67 আছে অর্থাৎ 0.6 এর বেশি আছে সেই জন্য এটা ইয়ং স্টেজে আছে। তাহলে এই রিভারটা এখানে আমরা যেটা পেয়েছিলাম এখানে বুড়া বালাঙ্গা রিভারের যে একটা উপনদী এবং তার সঙ্গে তার ছোট ছোট উপনদীগুলো নিয়ে যে রিভার বেসিনটা তৈরি হয়েছে তাহলে সেটা কিন্তু ইয়ং স্টেজে রয়েছে। এবারে আমরা হিপসোমেট্রিক কার্ভের ড্রয়িং পার্টে চলে যাব। এখানে আমি এর জন্য একটা মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে নেব। তাহলে মিলিমিটার গ্রাফ পেপার নেওয়ার পর এখানে আমাদের যে ভ্যালুগুলো বেরিয়েছিল এখানে এরিয়া রেশিও একইভাবে এখানে হাইট রেশিওর জন্য, তাহলে সেই ভ্যালুগুলো দেখে তার ভিত্তিতে আমরা কাজটা করব। এবারে এই মিলিমিটার গ্রাফ পেপারে আমরা এখানে এরিয়া রেশিও যে পার্টটা আছে এরিয়া রেশিও এই xi, তাহলে এই পার্টটাকে আমরা বেস লাইন করে দিচ্ছি। এখানে দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, সুতরাং এটাকে আমরা 0.1234 করে এইভাবে 10টা ভাগে ভাগ করে কাজটা করব। তাহলে এক্ষেত্রে আমরা এখানে মিডল করে, কারণ উপরে আমাদের হেডিং সাব হেডিং লিখতে হবে, তাহলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমি এই জায়গাটা করে নিচ্ছি। তাহলে এখানে আমি 10 সেন্টিমিটার এই বরাবর নিয়ে নিলাম, নিয়ে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 0.1 করে বাড়িয়ে দিচ্ছি। এটা 0, তারপরেরটা আমাদের এখানে 0.1, এটা 0.2, এটা 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, এটা 0.9, এটা 1.0। এটা আমরা কি দেখালাম না এরিয়া রেশিও। তাহলে এই কথাটাই আমরা এখানে লিখে দেব। এরিয়া রেশিও এর ফর্মুলা কি ছিল আমাদের, তাহলে এখানে স্মল a ডিভাইডেড বাই এখানে ক্যাপিটাল A। এরপরে দেখো আমরা এই অংশটা তীর চিহ্ন দিয়ে দেব, এখানে যেদিকে বাড়ছে সেই অনুযায়ী এখানে আমরা একটা লাইন টেনে দেব, দিয়ে এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। এবারে ওয়াই অক্ষ বরাবর আমরা একইভাবে 10 সেন্টিমিটারের একটা লাইন টেনে দেব। এবং এই অংশ বরাবরও এখানে আমরা 0.1 করে বাড়িয়ে নেব। এবারে এখানে আমরা একইভাবে এখানে 0 থেকে স্টার্ট হবে। এবারে এখানে আমরা পরপর এটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1.0 এটা আমাদের হাইট রেশিও। এখানে কি ছিল না হাইট রেশিওর জন্য আমরা স্মল h ডিভাইডেড বাই ক্যাপিটাল H, তাহলে স্মল h ডিভাইডেড বাই ক্যাপিটাল H। এবারে এটাও একইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে এখানে 1 পর্যন্ত আমরা এটা তীর চিহ্ন দিয়ে দিলাম।
এবারে এই বক্সটাকে আমরা কমপ্লিট করে দেব। আর এদিকে আমরা একইভাবে 10 সেন্টিমিটার টেনে বক্সটাকে কমপ্লিট করে দেব। তাহলে এই বক্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে আমাদের এখানে এক্স আই এবং ওয়াই আই এর যে ডেটা, তাহলে সেই ডেটা নিয়ে পরপর আমরা কাজ করব। দেখো এখানে এক্স আই এর ক্ষেত্রে এখানে প্রথমে কত আছে না 0 আছে। তাহলে এটা আমরা এখানে দেখে নেব। তাহলে প্রথমে এটা 0 আছে, 0 মানে এখানে আমাদের স্টার্টিং পয়েন্টে আমরা চলে যাব। আমরা এটাকে কাছে রাখলে সুবিধা হবে, এটা দুটো ভ্যালু পাশাপাশি রয়েছে, তাহলে এটাকে আমরা এখানে রাখছি। তাহলে এখানে প্রথমেরটা 0 আছে, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমার 0 ভ্যালু আছে, তাহলে 0 আর এদিকে আছে 1। এবারে এইগুলোকে আমি অন্য একটা কালারিং পেনে দেব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো আমি এটাকে ব্লু দিয়ে করছি, এখানে গোলগুলো আমি ব্লু দিয়ে পাকাচ্ছি। এর পরেরটা কি আছে 0.18, তাহলে 0.18 অর্থাৎ এই বরাবর এসে কত উঠছে না এখানে 0.8-এ। তাহলে এখান থেকে 0.8 মানে এইটা আছে, তাহলে 0.18, তাহলে এই হলো। এর পরেরটা দেখো আছে 0.84, তাহলে 0.84 তার এগেনস্টে আছে, তাহলে 0.84 মানে হচ্ছে এখানে এই 8584, তাহলে এর এগেনস্টে আছে 0.6, তাহলে এখানে 0.123456। এরপরে আছে 0.88, 0.88 তার এগেনস্টে আছে 0.4, তাহলে এখানে আছে 0.4। তারপরে 0.95 এইটা, তাহলে 95 এর এগেনস্টে কত আছে 0.2, 1.2। এরপরে আমাদের 1, তার এগেনস্টে এখানে 0। তাহলে আমরা এইভাবে বিন্দুগুলো তুলে নিলাম। এটা তুলে নেওয়ার পর এখানে আমরা একটা বাদামি কালারের পেন নিয়ে নেব। এখানে যেহেতু আমরা হাইটের বিষয়টা দেখাচ্ছি, এখানে এরিয়ার এগেনস্টে হাইটকে দেখাচ্ছি, সেই জন্য এখানে নীল পেন ইউজ করার দরকার নেই, এখানে বাদামি কালার দিলেই হবে। তাহলে এটা আমরা হাতে টানবো, তাহলে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু আমরা এখানে যোগ করতে থাকবো। তাহলে এইভাবে আমাদের এখানে লাইন টানা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে পরপর যে বিষয়গুলো লিখে দেব। দেখো প্রথমত এটা হচ্ছে এখানটা আমরা লিখে দেব হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, তাহলে আমরা এই কথাটা লিখব। ব্র্যাকেটে এইচ আই ইকুয়াল টু, এটা আমরা পেয়েছি কত না আমাদের 0.67, তাহলে এটা 0.67, তাহলে এটা আমরা এখানে লিখে দেব 0.67, তাহলে এটা আমরা লিখে দিলাম এই অংশে। একইভাবে এখানে আমাদের ইন্ডেক্স করে দিতে হবে। তাহলে আমরা এই যে নীল রঙের এখানে যে ছোট ছোট বিন্দুগুলো নিলাম, তাহলে সেই বিন্দুগুলো কি আমাদের অবজার্ভ পয়েন্ট। তাহলে আমরা এখানে ইন্ডেক্স বলে একটা পার্ট করব, তাহলে এই অংশটায় আমরা করে দিচ্ছি এখানে ইন্ডেক্সটা। তাহলে আমরা এই নিচের অংশটা ইন্ডেক্স পার্টটা করে দেব। তাহলে এই জায়গাটা আমরা কি করব না প্রথমে আমরা
তাহলে প্রথমে একটা বক্স করে আমরা যে নীল রঙের যে বিন্দুগুলো নিয়েছি, তাহলে সেই বিন্দুটা করে দিয়ে আমি এটা লিখবো অবজার্ভ পয়েন্ট। তাহলে এটা লিখলাম। এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে হিপসোমেট্রিক কার্ভ। এখানে আমরা যে হিপসোমেট্রিক কার্ভটা আঁকলাম বাদামি পেন দিয়ে, তাহলে সেটা আমরা এখানে আরো একটা তাহলে এখানে আমরা এই ব্রাউন কালারের পেনটা দিয়ে এইভাবে একটা লাইন টেনে তাহলে এটা আমরা লিখে দেব হিপসোমেট্রিক কার্ভ। তাহলে এই দুটো বিষয় আমাদের ইন্ডেক্সে লিখে দিলাম। আর এখানে আরেকটা বিষয়, এখানে স্কেলটাকে আমাদের এই অংশে উল্লেখ করে দিতে হবে। তাহলে এটা পর্যন্ত আমরা এখানে একটা লাইন টেনে দেব, দিয়ে উপরে এখানে ইন্ডেক্স লিখে এটা আন্ডারলাইন করে দিলাম। আর এখানে আমাদের স্কেলটাকে এই অংশে লিখে দেব। তাহলে এখানে আমাদের কি স্কেল করেছি, এখানে 0.1 করে প্রত্যেকটা ক্ষেত্রে ধরা হয়েছে, সুতরাং ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্কেল। তাহলে আমরা লিখতে পারি ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্কেল এখানে কত, তাহলে 1 সেমি ইকুয়াল টু 0.1 ইউনিট। তাহলে এই বিষয়টা আমরা করে দিলাম। তাহলে এটা হয়ে যাওয়ার পর এরপরে আমরা সব দিকে বর্ডার দিয়ে দেব। তাহলে এখানে আমরা ধরো এই লাইনটা ধরেই আমরা বর্ডারটা দিয়ে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের এইটা ম্যাক্সিমাম আছে, আর এদিকের ক্ষেত্রে আমরা এইটা করব। এইভাবে আমরা সব দিকে 2 সেমি করে এক্সট্রা নিয়ে এখানে বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই বর্ডার দিলাম। এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা স্কেচ পেন নিয়ে নেব মোটা, একটু মোটা বাউন্ডারিটা দেওয়ার জন্য। যোগ করে দিলাম। তাহলে এই হয়ে গেলে এরপরে আমরা একটা হেডিং দিয়ে দিতে হবে এবং তার নিচে সাব হেডিং দিয়ে দেব। তাহলে এটা আমরা কি কাজ করলাম না, হিপসোমেট্রিক কার্ভ। তাহলে এটা আমরা হিপসোমেট্রিক কার্ভ অঙ্কন করলাম। তাহলে এখানে উপরে আমরা হেডিং দিয়ে দেব। তাহলে ধরো এটা আমরা 2-3টে লাইন যা লাগবে, তাহলে সেই অনুযায়ী আমরা এটা লিখে দিলাম। তাহলে এর নিচে আমরা সাব হেডিং কি করব না, এখানে আমরা যে ফর্মুলার উপর এই ফর্মুলার উপর বেস করে কাজটা করলাম, তাহলে সেটা লিখে দেব। তাহলে এখানে লিখবো
1935। তাহলে এই বিষয়টা মিডিল করে আমরা লিখে দেব। তাহলে এই হলে আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হিপসোমেট্রিক কার্ভ সংক্রান্ত যাবতীয় বিষয় আমি আলোচনা করে দিলাম। ভিডিওটা দেখলে আমি আশা করছি তোমাদের যা যা প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমকে তোমরা সলভ করতে পারবে। আর এই চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হয়ে ওঠোনি তারা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যদি এই জিও ফান্ডা পরিবারের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে জয়েন অপশনটায় গিয়ে ক্লিক করে জয়েন হতে পারো। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।